দর্শক, আসসালামু আলাইকুম। গত সোমবারটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত শোকাবহ একটি দিন। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে সেই দিনটিতে প্রায় আনুমানিক 1টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত যুদ্ধ বিমান উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের উপরে আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। প্রচুর ছাত্রছাত্রী, শিশু, বিশেষ করে শিশু বাচ্চারা নিহত হয়। এখন পর্যন্ত নিহত সংখ্যা সরকারি হিসেবে 31, আহত সংখ্যা 150-র উপরে। কিন্তু অন্যরা যারা বলছে, সেখানকার উপস্থিত যারা ছাত্রছাত্রী যারা ওখানে উদ্ধার কাজে ছিল, তাদের কথা হচ্ছে সরকার নাকি এখানে মিথ্যা বলছে। মৃতের সংখ্যা আরো অনেক বেশি। তাদের কথা প্রায় 200-র উপরে হবার কথা। কেউ কেউ বলছে আমি নিজে একাই 20 থেকে 30টি লাশ টেনেছি। সেখানে সরকার কিভাবে 31 জন মৃতের কথা বলে? 25টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইর করছি, আমরা নিজেরা বাইর করছি ভাই। আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারা গেছে অন দ্য স্পট? একটা ক্লাস নাই হয়ে গেছে, ওই ক্লাসের মধ্যে 40টা স্টুডেন্ট আছে ওখানে। আপনারা কেমনে বলতেছেন? দয়া করে এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে আপনারা খেলিয়েন না ভাই। তো এই ব্যাপারটি নিয়ে গত 2 দিন অনেক গ্যাঞ্জাম হচ্ছে। আপনারা জানেন যে যেদিন দুর্ঘটনা ঘটে সোমবার, সেদিন রাতে মাইলস্টোন কলেজে রাত 3টার দিকে যখন অ্যাম্বুলেন্স ঢোকে, তখন খবর ছড়িয়ে পড়ে যে সরকার লাশ গুম করছে। কারণ তখন থেকে এই বিকাল থেকেই আসলে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী যারা আছে, তারা সরকারের কথার বিশ্বাস করতে পারছিল না। কারণ সরকার যে মৃতের সংখ্যার কথা বলছিল, সাধারণ মানুষ সেটি বিশ্বাস করছিল না। তাদের কথা হচ্ছে মৃতের সংখ্যা এত কম হতেই পারে না, সরকার মৃতের সংখ্যা কম করে দেখাচ্ছে। তো এরপর যখন রাত 3টার দিকে অ্যাম্বুলেন্স প্রবেশ করে স্কুলে, তখন গুজবটি আসলে ছড়িয়ে পড়ে। গুজব হোক, সত্যি হোক, যাই হোক, এমন একটি কথা ছড়িয়ে পড়ে যে সরকার লাশ গুম করছে। এরপর থেকে বিভিন্ন আশেপাশের জায়গা থেকে যারা ছাত্রছাত্রী ছিল, সাধারণ মানুষ ছুটে আসে এবং তারা বাধা দেয়। তারা স্কুলের ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু স্কুল এবং কলেজ কর্তৃপক্ষ গেট বন্ধ করে রাখে, তাদের ভিতরে ঢুকতে দেয়নি। তো এখান থেকেই আসলে সরকারের প্রতি আরো তাদের যে অবিশ্বাস আরো বেড়ে যায়। এবং পরের দিন যখন ঘটনাস্থল পরিদর্শনে উপদেষ্টারা যান, আসিফ নজরুল ছিলেন, শিক্ষা উপদেষ্টা ছিলেন, আর আমাদের সাথে ছিলেন আমাদের সবার পছন্দের ডাস্টবিন শফিক। তো তারা যখন সেখানে যান, তখন ছাত্রছাত্রীরা রাগান্বিত, ক্রোধান্বিত হয়ে তাদেরকে ভুয়া ভোলা বলে গালি দেওয়া শুরু করে এবং এক পর্যায়ে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে যায় যে পুলিশরা তাদেরকে সেখান থেকে সরিয়ে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। ছাত্র ও ছাত্রীরা তাদেরকে চারপাশ থেকে ঘিরে রাখে। এভাবে প্রায় 9 ঘন্টা আটকে থাকার পর অনেকটা বলতে গেলে পেছনের দরজা দিয়ে পালিয়ে তাদের জীবন বাঁচাতে হয়। তো এই হচ্ছে বর্তমান সরকারের উপদেষ্টার উপর সাধারণ ছাত্রছাত্রী এবং জনগণের আস্থা। এ থেকেও তারা যদি শিক্ষা না নেয়, তো 1 বছরের মাথায় তাদের এই অবস্থা। আর কয়েকদিন পরে যে কি হবে তা আসলে বলা যায় না। এর ছাড়াও গতকাল আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। সেটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা সচিবালয়ে হামলা চালায়। সচিবালয়ে হামলা চালায় কেন? কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষা ছিল গতকাল। তো আগের দিন এই দুর্ঘটনা দুপুরে ঘটে। তো সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে আজকে এইচএসসি পরীক্ষা স্থগিত হবে না চলবে। কারণ হচ্ছে মাইলস্টোন কলেজেও কিন্তু ছাত্রছাত্রী আছে যারা এইচএসসি পরীক্ষার্থী। কারণ তারা স্বাভাবিক এই অবস্থায় পরীক্ষা দিতে পারবে না, তো তাদের সিদ্ধান্তটা কি হবে? বা মাইলস্টোন কলেজেও তো অন্য ছাত্রছাত্রীরা যারা আছে, তাদের সিট পড়েছে, তারা এখানে পরীক্ষা দিতে আসবে, তো সেখানকার পরীক্ষা কি হবে? তো এই ধরনের গরমিল থাকার পরেও সরকার থেকে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না যে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা স্থগিত হবে না, এটা চলবে। তো স্বাভাবিক ব্যাপার, ছাত্রছাত্রীরা কোনো আপডেট না পেয়ে তাদের মতো এইচএসসি পরীক্ষার প্রস্তুতি যেহেতু হবে, সরকার যেহেতু কোনো কিছু বলে না, সেরকম নিয়েই থাকে। কিন্তু রাত 3টার দিকে সরকার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানায়, সরকার না, সরকারের এক উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানায় যে আজকের পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে। এখন আপনি বলেন, যে ছাত্র এইচএসসি পরীক্ষা দেবে, যার সকালবেলা পরীক্ষা, সে রাত 3টা পর্যন্ত জেগে থাকে? কোন ধরনের কমন সেন্স, কোন ধরনের কমন সেন্স নিয়ে তারা থাকে যে তারা চিন্তা করে যে রাত 3টার সময় সকালের পরীক্ষা হবে কি হবে না সেটা জানালে ছাত্রছাত্রীরা জেনে যাবে এবং সেই মোতাবেক তারা কাজ করবে। তো যা হবার তাই হয়। ছাত্রছাত্রীরা তো আর জেগে তাদের জন্য রাত 3টা পর্যন্ত বসে নেই। এবং আরো মজার বিষয় হচ্ছে এই যে ঘোষণাটা, এই ঘোষণাটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টা থেকে আসেনি।
এসেছে অন্য মন্ত্রণালয়, অন্য উপদেষ্টা থেকে। তো যাই হোক, ছাত্রছাত্রীরা যথারীতি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বের হয়। তারা পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায়, সেখানে গিয়ে শোনে যে আজকের পরীক্ষা ক্যান্সেল। এতে তারা আরো ক্ষুব্ধ হয়ে পড়ে, তাহলে কেন এই আপডেটটা আগে জানানো হলো না। সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে, তারা একত্রিত হয় এবং এক পর্যায়ে তারা সচিবালয়ে ঢোকার চেষ্টা করে। পুলিশ এবং সেনাবাহিনী তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভিড় এত বেশি ছিল এবং তাদের ক্রোধ সরকারের উপর এত বেশি ছিল যে সেনাবাহিনী এবং পুলিশ তাদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি। তারা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে, গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের হাতাহাতি হয়, পুলিশ এবং সেনাবাহিনী লাঠিচার্জ করে। পরিস্থিতি এতটাই নাজুক পর্যায়ে চলে যায় যে আপনি বুঝুন যে সেখানে পুলিশ এবং সেনাবাহিনীকে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ থেকে ঠিক 1 বছর আগে এরকম একটি ছাত্র আন্দোলনে তখনকার সরকারের পতন হয়, আর সেই আন্দোলনের যারা নেতৃত্ব দেয় তারা কিন্তু এই সরকারের সাথে আছে, এবং কেউ বাইরে থেকে কেউ ভিতরে থেকে এই সরকার কিন্তু সাপোর্ট দিচ্ছে। কিন্তু সেই সরকারের এখন কি অবস্থা যে সেই সরকারের বিরুদ্ধেই এখন ছাত্ররা আন্দোলন করছে। তাদের ব্যর্থতা কোন পর্যায়ে গেছে, তাদের অজনপ্রিয়তা কোন পর্যায়ে গেছে যে স্কুলের ছাত্ররা রাস্তায় বের হয়ে তাদের এখন ভুয়া ভুয়া বলছে, তাদের গায়ে ঢিল ছুড়ছে। আসিফ নজরুলের মতো ব্যক্তি যে যে সময় শহীদ মিনারে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে ছাত্রদের উত্তেজিত করে দিত, যারা ছিল ছাত্রদের চোখের মণি, সেই আসিফ নজরুলকে এখন বা গ্রিলের পিছনে লুকিয়ে থাকতে হয়, সেখান থেকে মাইক দিয়ে ছাত্রদের সাথে কথা বলতে হয়। এই হচ্ছে বর্তমান সরকারের জনপ্রিয়তার অবস্থা। স্বাভাবিক ব্যাপার, সরকার বুঝে যায় যে তার তো পায়ের মাটি তো সরে যাচ্ছে। তো এমন অবস্থায় প্রধান উপদেষ্টা কি করে, তড়িঘড়ি করে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। তো পরবর্তীতে সেই সর্বদলীয় বৈঠক হয়ে যায় 4 দলের বৈঠক। সেখানে 4টি দলকেই মূলত ডাকা হয়, যে তার মধ্যে আবার 3টি নিবন্ধিত, একটি অনিবন্ধিত, যারা এখনো নিবন্ধনই পায়নি। তো বাকিরা আর কাউকে ডাকা হয় না। বিএনপি, জামাত, ইসলামী ঐক্যজোট আর সরকারের প্রিয় অনিবন্ধিত এনসিপি নেতাদের ডাকা হয়। তো তারা সেখানে যায়। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মিটিং এর যে বিষয়, সেটি হবার কি কথা ছিল, সেটি হবার কথা ছিল এই যে সংকটটি হলো বাংলাদেশের, সেটি থেকে কিভাবে উত্তরণ করা যায়। আহতরা অনেকেই এখনো চিকিৎসা পাচ্ছে না, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার। কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না। হাসপাতালে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক ভিড় হচ্ছে, যার জন্য রোগীদের কষ্ট হচ্ছে, ডাক্তাররা এসে হাত জোর করে বলছে আপনারা এখানে থাকবে না, সেগুলো কিভাবে মোকাবেলা করা যায়। এই যে সারা বাংলাদেশে সরকারের বিরুদ্ধে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কিভাবে মোকাবেলা করা যায়। এর ভিতরে আবার কিছু কিছু আছে যেখানে দেখা যায়, আমরা দেখেছি যে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়া হয়েছে। তো সেই জিনিসগুলোকে কিভাবে মোকাবেলা করা যায়, মানুষের মনে আস্থা কিভাবে তৈরি করা যায়, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু আলাপ আলোচনা হয়েছে কি নিয়ে? একটি বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে দুটি বিষয় নিয়ে। একটি না, আসলে ভুল বললাম, দুটি বিষয় নিয়ে, যেটি পরবর্তীতে আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এসে বলেছে। সেটি হচ্ছে দুটি বিষয়। দুটি বিষয়টি কি? একটি হচ্ছে কিভাবে তাদের মধ্যে ঐক্য ধরে রাখা যায়। ঐক্য 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 আমার মোহাম্মদ ইউনূসের এই জিনিসটা খুব মজা লাগে। যখনই বিপদে পড়ে তখনই তার ঐক্যের কথা মনে পড়ে। দেখুন, অন্য যে কোনো সময় যখন বিরোধী মানে অন্য দল যারা আছে, ছোট দল বড় দল, বিএনপি যেই যা বলুক, মোহাম্মদ ইউনূস কি তার কোন কথা শোনে? একটি কথা শোনেও না। আজ পর্যন্ত কোনো দলের, একমাত্র এনসিপি বাদ দিয়ে, কোনো দলের কোনো দাবি কি ইউনূস সাহেব মেনেছেন? মানেননি, মানবেনও না। অথচ যখনই তিনি বিপদে পড়েন, এখন পর্যন্ত আমরা দেখেছি তিনি অন্যান্য দলকে ডাকেন, আর অন্যান্য দল কেমন নির্লজ্জ, বেহায়া, তারা ডাক শুনে ছুট 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 করে চলে যায়। আর ওখানে সেটা হয় আমরা ঐক্য, আমাদের ঐক্য ধরে রাখতে হবে। তো যাই হোক, আর 2 নম্বর ব্যাপারটি, সেটি হচ্ছে ফ্যাসিবাদী শক্তি যাতে আবার ফিরে না আসে, সেটি কিভাবে মোকাবেলা করা যায় সেটি নিয়ে। মানে সাধারণ ছাত্ররা আন্দোলন করছে, আর সেখানে তারা ভয় পাচ্ছে ফ্যাসিবাদী শক্তির উত্থান নিয়ে। মনে পড়ে কিছু, কোনো এরকম কথা মনে পড়ে? এরকম ন্যারেটিভ আপনারা আগে কখনো শুনেছেন কিনা? বেশি না, 1 বছর আগেও আমরা এরকম ন্যারেটিভ শুনেছি। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কিছু বলতো, তখনই তারা সেটা ন্যারেটিভ নিয়ে আসতো। স্বাধীনতা বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি তাদেরকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর এখন কি? ফ্যাসিবাদী শক্তি। কিছু বললেই
সত্যি কথা, ভালো মন্দ যাই বলুন না কেন, সেটা তাদের বিপক্ষে গেলেই আপনি ফ্যাসিবাদী শক্তি। তো যাই হোক, এটা নিয়ে অনেকেই অনেক সমালোচনা করেছেন, অনেকেই অনেক কথা বলেছেন, আমি এটা নিয়ে বেশি কথা বলবো না। কিন্তু আমার কাছে খুব অবাক লেগেছে, এই যে এতগুলো বাচ্চা মারা গেল এবং অনেকে এখনো নিখোঁজ, যাদেরকে পাওয়া যাচ্ছে না, এতগুলো মানুষ আহত, এতগুলো মানুষ না, বাচ্চা, একদম শিশু বাচ্চা, তারা পোড়া শরীর নিয়ে হাসপাতালে চিৎকার করে কাঁদছে, তাদের নিয়ে কোনো ধরনের কোনো কথা হলো না। ওখানে একজন শিক্ষিকা ছিলেন যাদের ছাত্রদের বাঁচাতে গিয়ে তিনি মারা গেছেন, তার জন্য অনেক শিশু বাচ্চা জীবন নিয়ে বের হতে পেরেছেন, কিন্তু তিনি নিজের জীবন পরোয়া না করে তাদের সাহায্য করেছেন এবং শেষ পর্যন্ত মৃত্যুর সাথে লড়াই করে মারা গেছেন। তাকে কি একটু শ্রদ্ধা জানানো যেত না? তার বিষয়ে কি একটা কথা বলা যেত না? কোন দেশে আছি আমরা? আসলে আমি ইউনূস সরকারের কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি, সত্যি কথা, করিও না। কারণ আমি প্রথম থেকে একটি কথা বলেছি, সেটা হচ্ছে এই সরকার একটি ধান্দাবাজ সরকার। এই সরকারের যা কিছু করে তার নিজের ধান্দার জন্য। তবে আমার আরো কষ্ট লেগেছে মোহাম্মদ ইউনূসের বডি ল্যাঙ্গুয়েজ দেখে। বাচ্চারা যখন হাসপাতালে শুয়ে চিৎকার করে কাঁদছে, পোড়ার ব্যথা যে কি ব্যথা আপনারা জানবেন, যে আপনার হাতে যদি একটু পুড়ে যায় বা একটু ছ্যাঁকা লাগে কত কষ্ট হয়। সেখানে এই বাচ্চাদের শরীরের জেট ফুয়েল পরে আমরা দেখেছি শরীরের চামড়া ঝলসে গেছে, উঠে গেছে, তারা চিৎকার করে কাঁদছে। সেখানে তিনি দাঁত কেলিয়ে হাসছেন, লিটারেলি। আপনারা ভিডিও দেখবেন, ছবি দেখবেন, লিটারেলি তিনি দাঁত বের করে কেলিয়ে কেলিয়ে হাসছেন। তিনি নাকি শান্তিতে নোবেল পেয়েছেন। এই তার কমন সেন্স? এই কমন সেন্স নিয়ে তিনি চলেন? যাই হোক, আবেগ সবার কাছে একরকম না। আমার কাছে যেটি আবেগ, যেটি কষ্টের, হয়তো তার কাছে সেটি নাও হতে পারে, কারণ এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম। তবে শুধু এটুকুই বলবো, একটা মানুষের ভিতরে ন্যূনতম মানসিকতা থাকা উচিত, আর সেটা যদি হয় উপরের লেভেলের, তাদের আরেকটু বেশি থাকা উচিত। আমি জানি অনেকে তাকে ডিফেন্ড করে বলবেন যে আহ, আগে কই ছিলেন, আগে তো এসব কথা বলতে পারেন নাই, আগে কি মানুষ মরে নাই, আগে কি দুর্ঘটনা হয় নাই, শেখ হাসিনা কি হাসা বন্ধ রাখছে? হ্যাঁ, তাদের জন্য বলি, ভাই, সেই জন্য সে নাই, সে নাই। সেই কাজই যদি আপনি করেন, তাহলে আপনি কেন, হ্যাঁ, আপনিও থাকবেন না। তো যাই হোক, দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি মন পড়ে, যদি মন চায়, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।